এমন একটি আইল্যান্ড যেখানে এত গোল্ডের সম্পদ মজুদ আছে যা পুরো পৃথিবীর দরিদ্র দূর করতে পারে, কিন্তু সেখানে এত ভয়ঙ্কর ট্র্যাপ বিছানো রয়েছে যে কেউ সেখানে গেলে আর জীবিত ফিরতে পারে না। শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটি আইল্যান্ড দেখতে পাই যেখানে কিছু গ্যাংস্টারের টিমকে খুব খুশি দেখা যায়। আসলে তারা জঙ্গলের ভেতরে সার্চ করার সময় কিছু অদ্ভুত জিনিস পায়। এই জিনিসগুলো অনেক বেশি প্রাচীন, যেগুলোর ব্ল্যাক মার্কেট অনেক রেট রয়েছে। এই কারণে তারা সবাই এত বেশি খুশি হয়ে যায় যে এগুলো বিক্রি করে তারা অনেক টাকা কামাতে পারবে। আর এই জিনিস পাওয়ার উদযাপন তারা সবাই করতে থাকে। তাদের মধ্যে একজন লোক সাইডে টয়লেট করতে যায়, কিন্তু ট্রাভেল করতে করতে হঠাৎ করে সে মাটিতে একটি মাস্ক পায়। সেই মুখোশটি লোহার ছিল, আর এই যুগে এই ধরনের মুখোশ ইউজ হয় না। ওই লোকটি এই ব্যাপারটা নিয়ে খুব ভাবতে থাকে যে এখানে এটা কিভাবে এসেছে, আর সে ওই জায়গা থেকে এক্সপ্লোর করার জন্য একটু সামনে এগিয়ে যায়। তখনই সে পাহাড়ের মাঝখানে একটি ছোট সুড়ঙ্গ দেখতে পায়। এবার ওই গ্যাংস্টারের মনে কৌতূহল জাগে যে ভেতরে কি হতে পারে। এই কারণে সে তার সাথীদের ইনফর্ম না করেই ওই ছোট গুহার ভেতরে চলে যায়। তার মনে হয় যে এখানে আরও অনেক এশিয়ান জিনিস মজুদ থাকতে পারে, আর ওই সব জিনিস সে একাই রাখবে। এবার ভেতরে এন্টার করতেই ওই লোকটি একদম চমকে যায়, কারণ বাহির থেকে এই গুহাটি ছোট দেখালেও ভেতরটি অনেক বড় ছিল। সেখানে আলাদা আলাদা চেম্বার মজুদ আছে। দেখে মনে হয় যে কেউটি বানিয়েছে, কিন্তু এই লোকটির কোনো আন্দাজে ছিল না যে সে কতটা ভুল জায়গায় চলে এসেছে। হঠাৎ ওই লোকটি যেমনই তার পা বাড়ায় তখনই মাটি ধসে যেতে থাকে। দেখে মনে হয় যে ঠিক ওই জায়গার নিচেও একটি চেম্বার মজুদ আছে। ওই লোকটির পা নিচে চলে যায় আর সে চিৎকার করতে থাকে, কিন্তু স্বাভাবিক ব্যাপার, তাকে সাহায্য করার মতো সেখানে কেউই ছিল না। বেচারা তার ভেতরে পড়ে যায় আর সবকিছু একদম ব্ল্যাক হয়ে যায়। কিন্তু অজানা জিনিসটা কি সেটা কিছুক্ষণ পর জানা যাবে। এভাবেই অনেক বছর কেটে যায়, আর আমরা ওই একই আইল্যান্ডে কিছু এক্সপ্লোর করা মানুষদের দেখি। ওই এক্সপ্লোরারদের মধ্যে সোলজারও ছিল। এবার দেখে তো মনে হয় যে এরা সবাই ওই সম্পদের খোঁজে এসেছে যা এই আইল্যান্ডে বছরের পর বছর ধরে আটকে রাখা হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটি হলো ওই লোকদের একেবারেই কোনো আন্দাজ নেই যে আইল্যান্ডে কী পাওয়া যেতে পারে। তাদের মধ্যে ব্যান নামের একজন বিজনেসম্যান ছিল যে অনেক ধনী। সেখানে তার গার্লফ্রেন্ডের সাথে শুধু এই জন্যই আসে কারণ ওয়ার্ল্ড ওয়ার টুরের সময় জাপানিজ আর্মি এখানে অনেকগুলো বাংকার বানিয়েছে। এখন অবভিয়াস ব্যাপার যে এর ভেতরে অনেক এশিয়ান জিনিস থাকতে পারে, আর ব্যানের শখ হলো পুরনো জিনিসের কালেকশন জমা করা। সে তো একজন ক্যাপ্টেন, আর অনেক সোলজারকেও সে টাকা দেয় যাতে তারা তাদের প্রোটেকশন করে। জেসিকা নামের একজন আর্কিওলজিস্ট তার সাথে আছে যে ওই রিসার্চে তার সাহায্য করবে। আপাতত তো তারা সব এক্সপ্লোর করতেই থাকে কারণ তারা কিছুই পায়নি। ক্যাপ্টেন তার সোলজারদের সাথে এটা পুরোপুরি এনশিওর করে যে তারা ব্যান আর তার গার্লফ্রেন্ডকে কোনো আঘাত পৌঁছাতে দিবে না। যা কিছুই হয়ে যাক তারা তাদের প্রোটেকশন করবেই। তো এখন সব সোলজার তাদের ক্যাপ্টেনের দেওয়া কমান্ড ফলো করে এবং ভিন্ন ভিন্ন ডিরেকশনে যায়। কিন্তু তখনই হঠাৎ একটি জায়গা থেকে এক সোলজারের চিৎকার করার আওয়াজ আসে। এটা দেখে সবাই একদম চমকে যায় আর তাকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে যায়। কিন্তু জানা যায় যে একটি গুহার ভেতর থেকে কোনো মানুষের স্কেলিটন বাইরে বেরিয়ে আসছে। ব্যানার তার গার্লফ্রেন্ড বেশ চমকে যায়, কিন্তু পরে জানা যায় যে এটা তৃতীয় সোলজারের একটি রসিকতা ছিল। তার কিছুই হয়নি, সে তো শুধু সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছিল। ক্যাপ্টেনের এই ব্যাপারটা একদম পছন্দ হয় না, আর সেই সোলজারকে বকাও দেয়। কিন্তু এখানে কথায় কথায় তার একটি বাঙ্কারও খুঁজে বের করে। তো এবার ব্যান জেসিকাকে বলে যে তোমার ভেতরে যাওয়া উচিত যাতে কিছু ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যায়। কিন্তু জেসিকা ওই জায়গায় যাওয়ার জন্য একটু ভয় পেতে থাকে। এই কারণে এবার ব্যান ক্যাপ্টেন আর সোলজারদের বলে যে তোমরা বাইরে দাঁড়াও, আর সে নিজেকে জেসিকার সাথে ভেতরে গিয়ে তার সাহায্য করবে। ভেতরে বসে যতগুলো ইউনিক জিনিস ছিল তারা দুজনে তা এক্সপ্লোর করতে থাকে। সেখানে বাইরের দিকে ক্যাপ্টেন আর সোলজারদের মধ্যে কথাবার্তা চলতে থাকে যে ব্যান এখানে আসলে কেন এসেছে। নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে এত দূরে আসা, সেটাও শুধু বাঙ্কারের জন্য, এটা একদম বোকামি। এবার এখানে বাঙ্কারের ভেতর ব্যান আর জেসিকা খোঁজ করার সময় দুজন সোলজারের ডেড বডি পায়। সেগুলো পুরো স্কেলিটন হয়ে গেছে, আর ব্যাস দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই দুইজন জাপানিজ সোলজার ছিল। জেসিকা সব জিনিস এক্সপ্লোর করার পর শুধু এটুকুই বলে যে তার অনেক ক্লোজ পৌঁছে গিয়েছে, কিন্তু সে ব্যানকে অন্য কোনো কথা ডিটেলে বলে না আর বাইরে নিয়ে চলে যায়। তাদের আরও একটু সামনে এক্সপ্লোর করতে হবে যাতে একটি পারফেক্ট স্পট পাওয়া যায় যেখানে ওই অজানা জিনিসটা আছে যার জন্য জেসিকা এখানে এসেছে। এবার ট্রাভেল করতে করতে আমরা ওই আইল্যান্ডের দৃশ্য দেখি যে অনেক নিরিবিলি ছিল। সেখানে তো গাছপালা আছে যা কোনো সোলজারদের লুকানোর জন্য বেস্ট, আর এই কারণে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় জাপানিজরা আইল্যান্ড বেছে নেই। এখান থেকে তারা শত্রুদের উপর নজর রাখে আর খুব সহজে হামলা করে দেয়। এবার তাদের মধ্যে সবাই ট্রাভেল করতে করতে একটি অনেক পুরনো মাইনিং এরিয়ার কাছে পৌঁছে যায়। ওই মাইনিং এরিয়াটি অনেক বছর পুরনো ছিল যা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু হঠাৎ তারা ওই মাইনিং এরিয়ার ঠিক নিচে একটি দরজা দেখতে পায়। এই দরজাটা কত ভেতরে যায় আর ভেতরে কি মজুদ আছে এই সব কিছু একদমই রহস্য ছিল। আর ক্যাপ্টেন তো সাজেস্ট করে যে হয়তো আমাদের ভেতরে যাওয়া উচিত না, কিন্তু ব্যান একদম কৌতূহলী হয়ে যায়। তাকে যে কোনো অবস্থাতেই ভেতরে গিয়ে দেখতে হবে যে সেখানে কী জিনিস মজুদ আছে। যদি কোনো এশিয়েন্ট জিনিস থাকে তবে সে সেগুলো নিজের কাছে রেখে দিবে। ক্যাপ্টেন একদমই অসহায় হয়ে পড়ে। ব্যান যেমনটা বলবে তাকে তেমনটাই করতে হবে।
এবার সবাই মাইনিং এরিয়ার ভেতর দিয়ে অবশেষে ওই দরজার কাছে পৌঁছায়। ক্যাপ্টেনের সোলজাররা যে কোনোভাবে ওই দরজাটি ওপেন করে দেয়। তার মানে এবার তারা সবাই ভেতরে গিয়ে এক্সপ্লোর করার জন্য একদম রেডি। কিন্তু তখনই হঠাৎ অনেক গ্যাংস্টার উপর দিক থেকে তাদের উপর ফায়ার করতে শুরু করে। সেখানে এত বেশি কেওটিক পরিবেশ হয়ে যায় যে সবাই মাইনিং এরিয়ার ভেতরে দৌড়াতে থাকে। ক্যাপ্টেনের সোলজারও পাল্টা হামলা করতে থাকে। কিন্তু ব্যান, জেসিকা আর তার গার্লফ্রেন্ডের যান বাঁচানো তাদের প্রথম প্রায়োরিটি ছিল। এবার অলমোস্ট যখন সবাই মাইনিং এরিয়ার ভিতরে ঢুকে যায় তখনই গ্যাংস্টাররা সেখানে একটি গ্রেনেড ছুঁড়ে মারে। গ্রেনেডটি এত জোরে ফাটে যে সেখানকার এন্ট্রান্সটাই উড়ে যায়। ক্যাপ্টেনের একজন সোলজার তো তাদের বাঁচাতে গিয়ে সেখানেই চাপা পড়ে যায়। ওই ধামাকার কারণে ওই মাইনিং এরিয়াটি অর্ধেকেরও বেশি ধসে পড়ে। তার মানে সবাই এরিয়ার ভেতরে ফেসে গেছে। কিন্তু এটা বুঝে আসে না যে গ্যাংস্টাররা তাদের লোকেশন সম্পর্কে কিভাবে জানতে পেরেছে, তারা অবশেষে আমাদের উপর হামলা কেন করেছে। এটা একদমই একটা রহস্য থেকে যায়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, যেখানে তুমি লাইভ ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন ক্যাশ গেমস, সল্টস আর রিয়েল টাইম গেম খেলতে পারবে। এগুলো খুবই সিম্পল কিন্তু বেশ এক্সাইটিং। আমার প্রচার কোড MND10 ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে পাবে 200% বোনাস। এবং আরেকটা ভালো বিষয় হচ্ছে তুমি চাইলে খুব সহজেই বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবে। তাই যদি ট্রাই করতে চাও পিন কমেন্টে দেওয়া নির্দেশনা ফলো করো এবং আমার প্রচার কোড MND10 ব্যবহার করে বোনাসটা নিয়ে নাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন, এখানে আর্থিক ঝুঁকি রয়েছে, তাই সাবধানে ব্যবহার করবে। এবার কিছুক্ষণ পরে সবার হুঁশ ফিরে আর দেখা যায় তাদের কতজন লোক আহত হয়েছে। ক্যাপ্টেনের একজন সোলজার তো আহত হওয়ার কারণে প্রায় মরতেই বসে। এই কারণে এবার সবাই এটা জিজ্ঞেস করতে থাকে যেটা কিভাবে হলো। এই মোমেন্ট অনেক ভাবনার পর ব্যান অবশেষে একটি সত্য সবাইকে জানিয়ে দেয়। সে বলে যে অনেক বছর আগে আমার ফাদারও এই আইল্যান্ডে এসেছে আর তার ধারণা ছিল যে এখানে বিশাল পরিমাণে গোল্ড এবং সম্পদ রাখা আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সেটা খুঁজে পায়নি। এই কারণে এই ব্যাপারটা শুধু ব্যান আর জেসিকাই জানতো যে আইল্যান্ডে সম্পদ আছে। আর এটাও একটা রিজন ছিল যে তারা সব এখানে এসেছে। ব্যান আন্দাজ করে যে হয়তো গ্যাংস্টাররা তাদের উপর হামলা করেছে। তারাও এই সিক্রেটটা সম্পর্কে জানে আর এই কারণেই তাদের সবার যান বিপদে পড়ে যায়। এবার ক্যাপ্টেন এই কথায় অনেক রাগ করে, কারণ এই জিনিসগুলো ব্যান আগে জানায়নি আর এখন এই কেওটিক পরিবেশ তার কারণেই ক্রিয়েট হয়েছে। ক্যাপ্টেনের খুব খারাপ লাগতে থাকে কারণ তার একজন সোলজার মারা যায়। এবার ক্যাপ্টেন ডিসাইড করে নেই যে সে তার লোকদের নিয়ে এখান থেকে চলে যাবে। যাই কিছু হয়ে যাক সে ব্যানের সঙ্গ দিতে পারবে না। ব্যান আর জেসিকা এই ব্যাপারটা বুঝে যায়, কিন্তু ফিরে যাওয়ার রাস্তা তো বন্ধ হয়ে গেছে। সেখানে বড় বড় পাথর পড়ে যায়, অর্থাৎ তাদের বাইরে বেরোনোর জন্য অন্য কোনো রাস্তা দেখতে হবে। ক্যাপ্টেন আর বাকি সোলজাররা সবাই সামনের দিকে এগিয়ে চারপাশ দেখতে থাকে। হঠাৎ তারা একটি রাস্তা দেখতে পায়। এবার নোটিস করলে তো এই গুহাটি ছোট দেখতে লাগে, কিন্তু যেমনই তারা ওই রাস্তার দিকে এগোয় যা নিচের দিকে যেতে থাকে তখন গিয়ে তারা জানতে পারে যে এটা তো শুধু একটি গুহার শুরু। ভেতরে একটি অনেক বড় বাঙ্গার বানানো ছিল। আসলে সেখানে কি অদ্ভুত অদ্ভুত জিনিস হতে পারে তা কিছুক্ষণ পরেই জানা যাবে। ক্যাপ্টেন আর সোলজারদের পেছনে সবাই একদম ভয় পেয়ে সামনে এগোতে থাকে। এবার ওই সিঁড়িগুলি দিয়ে নামার পর তারা সব একটি কাঠের ব্রিজের উপর চলে আসে। প্রথমে মনে হয় যে ব্রিজটি ভেঙে যাবে, কিন্তু এখনও তা একদম স্ট্রংই ছিল। তার উপর পা রাখতেই হঠাৎ সেখানকার লাইটস অন হয়ে যায়। ক্যাপ্টেন সবাইকে থামার জন্য বলে, কারণ এখানে শত্রু থাকতে পারে। বড় বড় ফ্লাক্সও লাগানো ছিল জাপানিজ গভর্নমেন্টের, যা অনেক বছর আগের। কিন্তু ক্যাপ্টেন এই ব্যাপারটা বুঝতে পারে না যে এই জিনিসগুলো অনেক বছর পুরনো হয়, তবে এই লাইটসগুলো কিভাবে নিজে থেকে অন হচ্ছে। এত সময় পর্যন্ত কোনো জেনারেটর কিভাবে ঠিক থাকতে পারে, অর্থাৎ নিশ্চয়ই কেউ না কেউ তাদের উপর নজর রাখছে। আর এই সতর্কতা তাদের মানতে হবে। ক্যাপ্টেন ধীরে ধীরে সামনে এগিয়ে যায় আর ওই কাঠের ব্রিজটিকে ক্রস করে নেয়। এবার হঠাৎ তাদের টিম এমন একটি চেম্বারে পৌঁছায় যা কোনো স্টোররুমের মতো ছিল। সেখানে অনেক ওষুধ রাখা ছিল আর মাস্কও ছিল, যা নর্মাল ওয়ার্কারের হতে পারে না। সেটা কোনো বৈজ্ঞানিক বা এক্সপেরিমেন্টের অংশ বলে মনে হতে থাকে। একটু যাচাই করার পর তারা ফটোগ্রাফসের পাশাপাশি ওই এক্সপেরিমেন্টের ডকুমেন্টসও পায়, যা জাপানিজ গভর্নমেন্ট ওই লোকদের সাথে করতো যারা ধরা পড়তো। অর্থাৎ তাদের উপর আলাদা টাইপের এক্সপেরিমেন্ট আর টর্চার করা হতো। একদিক থেকে দেখতে গেলে ওই লোকেরা সেখানে সব ডকুমেন্টস পেয়ে যায় যা জাপানিজ গভর্নমেন্ট ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় করত। তাদের পুরো প্ল্যান, তারা কিভাবে হামলা করবে আর সামনে কি করবে। এখানে ক্যাপ্টেনের এই জিনিসগুলোর উপর একদমই ভরসা হয় না। সে এটা একদমই বিলিভ করতে পারে না যে জাপানিজ সোলজাররা এই জায়গাটা ইউজ করবে এত বড় সম্পদ লুকানোর জন্য। সে তো এটাই বলে যে হয়তো এই পুরো ইনফরমেশন ভুল, আর এতে সে ব্যান আর জেসিকার সঙ্গে একদমই দিবে না। এবার আমাদের আরেকজন সোলজারকে দেখানো হয় যে তার ক্যাপ্টেনের কথা অনুযায়ী সেখানে খেয়াল রাখতে থাকে। তখনই হঠাৎ ওই সোলজারটি অনুভব করতে পারে যে তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে যেই থাকুক সে মাস্ক পরেছিল আর অদ্ভুত আচরণ করছিল, কিন্তু যেমনই সোলজারটি পেছনে ফিরে দেখে তখন সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এটা থেকে এতটুকু তো ক্লিয়ার হয়ে যায় যে পুরো গুহার ভেতরে তারা একা নয়। এবার এখানে ধীরে ধীরে ওই সোলজারদের মাঝে টেনশন বাড়তে থাকে। সবাই জানতে চায় যে আসলে এটা কোন জায়গা আর যে সম্পদের কথা তারা বলছে তা সত্যিও কিনা।
তখন গিয়ে জেসিকা ব্যানের দিকে তাকিয়ে সমস্ত সত্য জানানোর জন্য বলে, যদিও ব্যান এখনো কিছু রিভিল করতে চায় না, কিন্তু জেসিকা ক্যাপ্টেন আর সোলজারদের সব সত্যি বলে দেয় যে পুরো জায়গাটা কোনো মাইনিং এরিয়া নয়, এটা আগে হসপিটাল ছিল যার উপর জাপানিজ গভর্নমেন্ট কবজা করে নেয়। আর তারপরে জায়গাটিকে একটি এক্সপেরিমেন্টাল ল্যাব বানিয়ে নেয়। এখানে তারা শত্রু সোলজারদের ধরে তাদের উপর এক্সপেরিমেন্ট করত, এমন এক্সপেরিমেন্ট যার ফলে মানুষ অন্য কোনো প্রজাতিতে কনভার্ট হয়ে যেত। তারা মানুষ তো থাকে কিন্তু অন্য কারো কন্ট্রোলে। এই কথার প্রুফ তো ওই সমস্ত ফটোস আর ডকুমেন্টস থেকে পাওয়া যায়। তবে গোল্ডের কথা যদি বলি, যার উপর ক্যাপ্টেন ভরসা করে না, তার কোনো প্রুফ ছিল না। জেসিকাও বলে যে আমাদের কাছে কমপ্লিট ইনফরমেশন নেই, কিন্তু এটুকু ক্লিয়ার যে ওই সম্পদ এখানেই আছে। এবার সম্পদ আর গোল্ডের কথা বলতে গিয়ে বাকি সোলজাররা একটু লোভে পড়ে যায়। তাদেরও গোল্ড দরকার ছিল আর তাদের লাইফে বেশ অনেক টাকার প্রয়োজন ছিল। এই কারণে কিছু সোলজার তো ওই সম্পদের ব্যাপারে জিজ্ঞেস করে আর তাদের ইন্টারেস্টেড মনে হয়। ক্যাপ্টেন এই কথা তার সোলজারদের উপর রাগ করে, কিন্তু আপাতত তাদের একজন সোলজার খুব আহত হয়ে পড়ে। তার দেখাশোনা চলতে থাকে আর জানা নেই যে সে কতক্ষণ বেঁচে থাকবে। ক্যাপ্টেন তার সোলজারদের পরিষ্কার বলে যে আমরা সামনে গিয়ে বাইরে বেরোনোর রাস্তা খুঁজি, গোল্ড খোঁজার চক্কর আরও ভেতরে যাওয়া ঠিক নয়। ক্যাপ্টেন নিজের সাথে একজন সোলজারকে নিয়ে নেয় আর বাকিদেরও স্টোর রুমের ভেতরেই থামতে বলে, এটা এই জন্য যাতে কেউ বিপদে না পড়ে। কিন্তু এটা ব্যান মানতে পারে না, কারণ সে চায় যে পুরো সম্পদ সবার আগে সে খুঁজুক আর এই সম্পদ আর গোল্ডের উপর অধিকার তার হোক। তবে এবার এই সব কিছুর মাঝে জন নামের সোলজার যে আহত হয়ে পড়েছিল তার সাথে ক্যাপ্টেন আর জেসিকা থামার ডিসাইড করে। আর বাকি সোলজারের সাথে ব্যানার তার গার্লফ্রেন্ড চলতে শুরু করে, কারণ ব্যানের মেন মোটিভ এখান থেকে বেরোনো নয়, বরং সবার আগে সম্পদ খোঁজা ছিল। সে তো এই মিশনের উপর অনেক টাকা খরচ করেছে, তো তার প্রফিট তো হওয়াই উচিত। তারা সবাই সোলজারদের সাথে ক্রমাগত সামনে এগোতে থাকে। এবার এখানে আহত হয়ে পড়ে থাকা সোলজার জনের কাছে ক্যাপ্টেন জেসিকার সাথে কিছু কথা বলে, নিজের লাইফ সম্পর্কে জানে যে কিভাবে সে আগে সেলফিশ ছিল। সেনায় থাকা সত্ত্বেও সে শুধু নিজের ব্যাপারে ভাবত। সে তার জীবন অনেকগুলো লড়াই করেছে আর অনেক লোককে মেরেছে, কিন্তু কিছু টাইম পরে সে সব কিছু কুইট করে দেয়। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত সে কারো জান নেয়নি। জেসিকা ক্যাপ্টেনের কাহিনী শুনে বেশ ইমোশনাল হয়ে যায়, কিন্তু সেখানে ব্যানের বাকি সোলজাররা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে নিচের দিকে অনেকগুলো লোহার জালি লাগানো ছিল। দেখে মনে হয় যে ওটা একটা আলাদা রুম যেখানে ডিফারেন্ট জিনিস করা হতো। ব্যান তো নিচের দিকে একটা হেলমেটও পায় যার উপরে ইউএস আর্মির ব্যাপারে লেখা ছিল, অর্থাৎ এখানে ইউএস সোলজাররা অবশ্যই এসেছে। সোলজাররা প্রোটেক্ট করতে করতে যখন আরও একটু ভেতরে যায় তখন তারা এক্সপেরিমেন্ট করার জিনিস পায় যা কোনো মানুষের উপর করা হতো, অর্থাৎ জেসিকার বলা কথা একদম সত্যি, যেখানে ধরা পড়া কয়েদিদের উপর টর্চারের এক্সপেরিমেন্ট করা হতো। ইনফ্যাক্ট এটুকু নয়, তারা তো বড় বড় জার্স দেখতে পায় যার ভেতরে মানুষদের কাটা বডি পার্টস রাখা ছিল। এগুলো এত বেশি জঘন্য ছিল যে কেউ তা দেখে বমি করে দিবে। ব্যান তো তার গার্লফ্রেন্ডের সাথে পুরো জায়গাটি আরও বেশি এক্সপ্লোর করতে থাকে। যদিও এটা অনেক ভয়ের ব্যাপার ছিল, কিন্তু তাকে সম্পদ খুঁজতে হবে। এবার এখানে জন নামের সোলজারটি যে খুব বেশি আহত ছিল সে মাটির নিচে কিছু একটা নড়তে দেখে। সে যখন নোটিস করতে থাকে তখন এমন মনে হয় যে কেউ মাটিতে তাকে টানছে। এবার যেমনই সে সেটা দেখতে যায় তখন বুঝতে পারে যে সে মাটির ভেতর পড়ে যাচ্ছে, সেম ওই একই রকমভাবে যেমন শুরুতে এই গ্যাংস্টারটি পড়ে যায়। কেউ জন নামের সোলজারটিকে মাটির ভেতর থেকেই টেনে নেয়। ক্যাপ্টেন আর জেসিকা যেমন এটা নোটিস করে তো তারা যদি তাকে ধরার জন্য যায়, ওই গর্তের ভেতরে তারা তাড়াতাড়ি খুঁড়তে থাকে যাতে জনকে বাঁচানো যায়। যেমন তেমন করে তারা ভেতরে তো পৌঁছায়, কিন্তু জন মারা যায়। তার পুরো শরীর একদম গলতে থাকে, যেমন কেউ তার বডির উপর অ্যাসিড ঢেলে দিয়েছে। মন দিয়ে দেখলে দেখা যায় যে সেখানে মানুষের অনেকগুলো স্কেলিটন মজুদ ছিল, অর্থাৎ ওই গুহার ভেতরে কেউ তো আছে যে কিনা লোকদের মারছে আর তাদের অনেক বাজেভাবে খেয়ে নিচ্ছে। জেসিকার তো হুশ উড়ে যায়। এখানে ক্যাপ্টেন আর জেসিকা নিজেদের সামলাতেই থাকে, তখনই হঠাৎ তাদের উপর হামলা হয়। কেউ তাদের দুজনকে মেরে বেহুশ করে দেয়। অন্যদিকে একজন সোলজারকে দেখা যায়, সে গোল্ড খোঁজার জন্য আলাদা বেরিয়ে পড়ে, কিন্তু ওই সোলজারের উপর কে হামলা করে দেয়। এরা এমন লোক ছিল যাদের বডি একদম গলে গেছে আর চেহারায় লোহার মাস্ক লাগানো ছিল। দেখে বোঝা যাচ্ছিল না যে তারা মানুষ নাকি জানোয়ার। তারা এত বাজেভাবে সোলজারদের উপর ঝাঁপিয়ে পড়ে যে তার চোখই ফাটিয়ে দেয়। বেচারা সোলজার যে কোনোভাবে নিজেকে বাঁচাতে থাকে। আর মন দিয়ে দেখলে অদ্ভুত ক্রিয়েচারওয়ালা লোকেরা যে মাস্ক পরেছিল ঠিক সেই রকম মাস্ক আমরা শুরুতে দেখেছিলাম, অর্থাৎ আসল রহস্য তো এবার রিভিল হচ্ছে। ওই ভয়ঙ্কর ক্রিয়েচারওয়ালা লোকেরা একজন সোলজারকে মেরে দেয় আর এবার বাঁচে দ্বিতীয় সোলজার। সে নিজেকে বাঁচানোর চেষ্টা তো করতে থাকে, কিন্তু ক্রিয়েচারদের সংখ্যা বাড়তে থাকে। অনেক লড়াই করার পর এমন একটি মোমেন্ট আসে যখন সে হার মেনে নেয়, আর এবার হয়তো ওইসব মানুষ ক্রিয়েচার তাকে শেষ করে দিবে। কিন্তু এই জিনিসগুলো হয়তো ওই সোলজারের জানা ছিল না, আর হিউম্যানেড ক্রিয়েচারগুলো তাকে মেরে দেয়। অন্যদিকে ক্যাপ্টেন আর জেসিকাকে দেখানো হয়, যাদের সামনে মাস্ক পরা একজন লোক দাঁড়িয়েছিল। তার হাতে ওয়েপেন ছিল, আর সে নিজেকে ওয়ার্ল্ড ওয়ার 2 এর জাপানিজ সোলজার বলে জানাতে থাকে। ক্যাপ্টেন আর জেসিকা নিজেদের মাথা নিচু করে তাকে বোঝানোর চেষ্টা করে। এবার ওই জাপানিজ সোলজার যেই হোক,
সে তো এটা বলতে শুরু করে যে জাপান ওয়ার্ল্ড ওয়ার 2 জিতে গেছে আর চারদিকে তাদেরই রাজ হয়ে গেছে, কিন্তু এখনও যুদ্ধ জারি আছে। এই কারণে তারা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর থেকে এখানেই আছে আর কখনো বাইরে বেরোয় না। কিন্তু জেসিকা ওই লোকটিকে পরিষ্কার বলে যে জাপান হেরে গেছে, তারা আগে স্যারেন্ডার করে দিয়েছে আর এখন তো T20 সেঞ্চুরি চলছে। ওই জাপানিজ সোলজার একদম চমকে যায় আর তার ওয়েপেন নিচে করে নেয়। তখন গিয়ে জেসিকা তাকে ট্যাবে কিছু ভিডিও দেখায়। এই ভিডিওগুলো তো পরিষ্কার বোঝা যাচ্ছিল যে জাপানিজ গভর্নমেন্টের প্রেসিডেন্ট স্যারেন্ডার করেছে, অর্থাৎ তারা সবাই হেরে গেছে আর যুদ্ধ অনেক বছর আগেই শেষ হয়ে গেছে। ওই জাপানিজ সোলজার নিজের মুখোশ সরায় আর দেখা যায় যে তার চেহারা একদম খারাপ হয়ে গেছে। সে একদম শকে ছিল, তার তো এই ব্যাপারটা জানাই ছিল না। আর তখন থেকে তার এটাই মনে হতে থাকে যে বাইরে এখনো যুদ্ধ জারি আছে। এই কারণেই সে বছরের পর বছর ধরে এখানেই বন্দি আছে। এই জিনিসগুলো যদি তার একটু আগেও জানা থাকতো তবে সে তার সাথীকে বাঁচিয়ে নিত, কারণ স্ট্রেচারে যে শুয়েছিল সে মারা গেছে। যখন এই জাপানিজ সোলজার একটু ইমোশনাল হয়ে নিচে পড়ে যায় তো ক্যাপ্টেন সুযোগ বুঝে তারই ওয়েপেন সামনে রেখে দেয়। এটা এই কারণেই কারণ তার সাথে ডিল করা ভয়ঙ্কর হতে পারে। ক্যাপ্টেন আর জেসিকা পুরো চেষ্টা করতে থাকে যাতে তারা ওই অজানা সোলজারের কাছ থেকে সব কিছু বলিয়ে নেয়। তারা জিজ্ঞেস করে স্টার্ট করে দেয় যে তোমার এমন অবস্থা কিভাবে হলো আর এত বছর পরও তুমি কিভাবে জিন্দা আছো এখানে। তখন গিয়ে সোলজার জানাই যে জাপানিজ বিজ্ঞানীরা যে ইঞ্জেকশন আর এক্সপেরিমেন্ট তাদের উপর করেছে এটা তারই রেজাল্ট, অর্থাৎ ওই সোলজারদের টিমের উপর অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা হতো। আর ওইসব জিনিস এটা বলে করা হয় যে তোমরা কখনো বুড়ো হবে না, তোমাদের যৌবন সবসময় অটুট থাকবে। বিজ্ঞানীরা তো বাইরে যাওয়ার রাস্তাও বন্ধ করে দেয় আর বেঁচে থাকা যে দুটো রাস্তা ছিল তা শুধু তাদেরই জানা ছিল। এই কথা শোনার পর জেসিকার ক্যাপ্টেন বেশ শক হয়ে যায়। কিন্তু ওই সোলজার জানাই যে জাপানিজ বিজ্ঞানীরা এখানেই থামেনি, তারা তাদের এক্সপেরিমেন্টকে নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিল। এই কারণে তারা আমাদের সবাইকে এখানে বন্দি করে আর ভিন্ন ভিন্ন ইঞ্জেকশন দিতে থাকে। এই ইঞ্জেকশন দিয়ে তারা অ্যাকচুয়ালি এটাই চেয়েছিল যে সব সোলজার এমন একটা আর্মি বানিয়ে নিক যা কখনো মরবে না আর তাদের জন্য কাজ করবে, অর্থাৎ জাপানের জন্য এমন সোলজার যারা ডেথ কিন্তু নিজেদের শত্রুদের খুব বাজেভাবে আঘাত দিতে পারে, না এদের কেউ মারতে পারে বরং এরা কিছু টাইম পর আবার জীবিত হয়ে যায়। ওই জাপানি সোলজার তো জাপানের ব্যাপারে এক ডার্ক রিয়েলিটি জানিয়ে দেয়, অর্থাৎ এমন সেনা যারা পুরো দেশগুলোর উপর নিজে থেকেই কবজা করে নিবে। ক্যাপ্টেন আর জেসিকা টেনশনে এসে তার কাছে বাইরে বেরোনোর রাস্তা জিজ্ঞেস করে। ওই ভয়ানক সোলজার বলে যে প্রথম রাস্তা ঢাকা পড়ে গেছে, আরও একটি রাস্তা আছে কিন্তু সেখানে যাওয়া বিপদের বাইরে নয়। অন্যদিকে আমরা ব্যানার বাকি সোলজারদের দেখতে পাই যারা ট্রাভেল করতে করতে এন্ট্রান্সের কাছে তো পৌঁছে যায় কিন্তু বুঝতে পারে যে পাথর পড়ার কারণে ওই রাস্তা বন্ধ হয়ে গেছে, তারা এখান থেকে বাইরে বেরোতে পারে না। তারা ফিগার আউট করতে থাকে যে আর কোনো রাস্তা হতে পারে, কিন্তু হঠাৎ ওই একই অদ্ভুত ক্রিয়েচার ব্যানের উপর হামলা করে দেয়। সে ব্যানকে মারতে চায়, ইনফ্যাক্ট সে ব্যানকে ফেলে আহতও করে দেয়, কিন্তু বাকি সোলজাররা যাদের কাছে অস্ত্র মজুদ ছিল তারা সোজা শ্যুট করে দেয় সেই ক্রিয়েচারের উপর। অনেকগুলো তার মাথায় গুলি মারার পর গিয়ে সে শান্ত হয়। সেখানে উপস্থিত সবাই একদম অবাক হয়ে যায় যে এরা কোন প্রজাতির লোক, এদের পুরো বডি একদম গলে গেছে আর যেন কেউ তাদের উপর কন্ট্রোল করছে। সোলজাররা যখন মন দিয়ে ওই ক্রিয়েচারের মাথাটাকে দেখে তো সেখানে কিছু সিম্বলস বানানো ছিল আর লেখা ছিল যেটা কোন সোলজার আর কত বছরের। যে ইঞ্জেকশনের ব্যাপারে জাপানিজ সোলজার কথা বলেছিল এটা সেটাই, অর্থাৎ ওই বিজ্ঞানীরা এরও এক লেভেল উপরে গিয়েছিল যাতে তারা মানুষদের জানোয়ারে কনভার্ট করে দেয়। অনেক কথা বলার পর অবশেষে জেসিকা ওই রাস্তাটি পেয়ে যায়। এই কারণে সে ক্যাপ্টেন আর জাপানিজ সোলজারকে সাথে চলার জন্য বলে। এখানে ব্যান তার গার্লফ্রেন্ড আর দুজন সোলজারের সাথে যখন সামনে এগোতে থাকে তখন তারও একটি চেম্বারে আসে। এই চেম্বারে পরিষ্কার দেখা যাচ্ছিল যে একটি অদ্ভুত ক্রিয়েচার সামনে বসে আছে আর তার উপর আরও বেশি এক্সপেরিমেন্ট হয়েছে। তখন গিয়ে ব্যানার তার গার্লফ্রেন্ড বোঝে যে সম্পদের কথা আইল্যান্ডে বলা হচ্ছে তা কোনো সোনা বা দামি জিনিস নয়, বরং এই লিকুইড ছিল যা বিজ্ঞানীরা বানিয়েছে। আর যদি এটি মানুষের বডিতে দিয়ে দেওয়া হয় তবে তাদের ট্রানজিশন এমন ভয়ঙ্কর লোকদের মতো হয়ে যায়। ব্যান অনেক চিন্তায় ছিল, কিন্তু তার গার্লফ্রেন্ড পরিষ্কার বলতে থাকে আমাদের এই লিকুইড নিয়ে যাওয়া উচিত। যদি এটি ব্ল্যাক মার্কেটে বিক্রি করা হয় তবে এর অনেক দাম পাওয়া যাবে, কিন্তু তারা এটা ভাবছিল না যে এই লিকুইড দিয়ে কত বড় বিপদ আসতে পারে। ব্যানও সামনের কথা কিছু না ভেবে ওই লিকুইডটি নিজের কাছে রেখে দেয়। এবার ওই সোলজার একটু সামনে এগোয়, যেখান থেকে বাইরে বেরোনোর রাস্তা পায়। ওটা একটা অনেক বড় ডোর ছিল যা ওপেন করার পর একটি গুহা আসে। এবার যেমনই তারা গুহার সামনে এগোনোর জন্য পা রাখে তখন একটি শকিং জিনিস সামনে আসে। সোজাসুজি দেখলে সেখানে অনেকগুলো ক্রিয়েচারওয়ালা মানুষ মজুদ ছিল যারা একটি আর্মির মতো দাঁড়িয়েছিল, অর্থাৎ বিজ্ঞানীদের দ্বারা বানানো ওই ফাইনাল সোলজার্স যা জাপানিজ গভর্নমেন্ট চেয়েছিল শত্রুদের সাথে লড়ার জন্য। ওই গুহায় এত বড় জাপানিজ আর্মি ছিল যা পুরোপুরিভাবে ইমমর্টাল। এক্সপেরিমেন্টের কারণে তাদের কোনো ব্যথা ফিল হয় না আর না তাদের কেউ মারতে পারে। তাদের ভেতরে শুধু একটি জেদ ছিল যে সামনে যেই আসবে তাকে শেষ করে দিবে। এবার সেখানে এসে ওই লোকেরা পুরো আর্মিকে জাগিয়ে দেয় যারা পুরোপুরিভাবে একদম অস্ত্রে সজ্জিত ছিল। আর এবার ক্রিয়েচারদের পুরো আর্মি তাদের উপর ভেঙে পড়ে। ব্যান তার গার্লফ্রেন্ড আর বাকি বেঁচে থাকা সোলজাররা আবার চেম্বারে পালানোর ট্রাই করে। তাদের মধ্যে একজন সোলজার খুব বাজেভাবে তলোয়ার দিয়ে মারা পড়ে। অদ্ভুত ইনসানি ক্রিয়েচার তাকে একবারেই শেষ করে দেয়।
যেমন তেমন করে ব্যান তার গার্লফ্রেন্ড আর অন্য সোলজারের সাথে একটি চেম্বারে পৌঁছায়। আপাতত তো ওই ক্রিচারের হাত থেকে বাঁচা অনেক জরুরি, কারণ একবার হাতে এসে পড়লে তারা আর ছাড়ে না। ট্রাভেল করতে করতে তারা ওই স্কেলেটনওয়ালা অংশে পৌঁছায় যেখানে সবাইকে কেটে খাওয়া হতো। সেখানে তো তারা ওই সোলজারের ডেড বডিও দেখে। তারপরে যে কোনোভাবে সাহস করে তারা সামনে এগোতে থাকে। আর ওই সোলজার তো ওই জায়গাতেই পৌঁছে যায় যেখানে অন্ত সোলজারদের ক্রিয়েচার মেরেছিল। এবার তাদের কিছু বুঝে আসে না যে সে কোথায় যাবে। এই কারণে তারা সোজা ক্যাপ্টেন আর জেসিকার দিকে এগোতে থাকে। জানা যায় যে ওই ইমর্টাল সোলজারদের আর্মি পুরো জায়গায় ছড়িয়ে পড়েছে আর তারা তাদের শিকারকে মারার জন্য খুঁজতে থাকে। ব্যানের উপর একটি ক্রিচার হামলা করে দেয়, যার ফলে সে আহত হয়ে যায়। এবার এখানে তার গার্লফ্রেন্ড ব্যানের জন্য অনেক বেশি চিন্তা করতে থাকে, সে হয়তো মারা যাবে। এই কারণে কি থেকে কি ভেবে যেন সে ওই ইঞ্জেকশন বের করে আর ব্যানের বডিতে সেটা ঢুকিয়ে দেয়। তার মনে হতে থাকে যে ইঞ্জেকশনের কারণে ব্যান বেঁচে যাবে। এবার ওইসব ইমর্টাল সোলজাররা ওই জায়গাতেই পৌঁছায় যেখানে ক্যাপ্টেন আর জেসিকা ছিল। ক্যাপ্টেন আর জেসিকা তো নিজেদের যান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওই জাপানিজ সোলজার যে অলরেডি ইনফেক্টেড ছিল সে স্যারেন্ডার করে দেয়। সব ইমর্টাল সোলজাররা এত বেশি ভয়ঙ্কর ছিল যে তাকেও তারা অনেক বাজেভাবে মেরে ফেলে। সবাই সামনে তো চলতে থাকে, কিন্তু ব্যানের গার্লফ্রেন্ড তাদের ধোকা দিয়ে দেয়। সে শুধু ব্যানের ব্যাপারে ভাবতে থাকে আর তাকে নিয়ে একটি কেবের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু এখানে ব্যানের ভেতরে যে লিকুইড যায় তা দিয়ে সে কনভার্ট হতে শুরু করে ওই ইমর্টাল লোকদেরই মতো। তার অবস্থা এত খারাপ হয়ে যায় যে কিছুক্ষণের মধ্যেই সে আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর তার গার্লফ্রেন্ডকে জানে মেরে দেয়। অর্থাৎ এই লিকুইড সত্যিই কাজ করে। ক্যাপ্টেন আর বেঁচে থাকা একজন সোলজারকেও তারা ধরে নেয় আর একে একে মারতে শুরু করে। ক্যাপ্টেন মারা যায় আর তার সাথে বেঁচে থাকা একজন সোলজারও লড়ার চেষ্টা করে, কিন্তু দেখে মনে হতে থাকে যে সোলজারদের কাছেও হাই আইকিউওয়ালা ব্রেন আছে। তারা শুধু ভালোভাবে তাকে আটকাতে থাকে না, বরং তাকে একসাথে মেরেও ফেলে। অর্থাৎ এবার অলমোস্ট সবাই মারা যায়, শুধু জেসিকা ছাড়া। জেসিকা সেখান থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজে নেই আর পানির রাস্তায় উপরে চলে আসে, কিন্তু তার সাথে জলের ভেতর থেকে অন্য কেউ বাইরে আসে। আসলে বাইরেও একই ইমর্টাল সোলজার বেরোয় যে জেসিকাকে ধরে তাকে জানে মেরে দেয়। ধীরে ধীরে করে ওই পুরো ইমর্টাল সোলজারের আর্মি বাইরে চলে আসে আর এবার তারা সামনের দিকে এগোতে থাকে যেখানে তারা সবাইকে মারবে। অর্থাৎ এই ব্যাপারটা তো কনফার্ম হয়ে যায় যে এবার হয়তো একটি নতুন যুদ্ধ শুরু হতে চলেছে। এমন যুদ্ধ যেখানে ইমর্টাল সোলজার্স যাদের এক্সপেরিমেন্ট করে বানানো হয়েছে তারা লোকদের বেছে বেছে মারবে। আর এরই সাথে